শেয়ার বাজার নিয়ে আপনার ভাবনা বদলে দিতে আজকের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সব আলোচনার সর্বশেষ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন। আপনার প্রতিটি সমর্থনই কিন্তু আমাদের এগিয়ে চলার আসল অনুপ্রেরণা। তো চলুন আর দেরি না করে আজকের মূল আলোচনায় সরাসরি চলে যাই। আমরা শেয়ার বাজার নিয়ে খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণাকে আজ ব্যবচ্ছেদ করব। আচ্ছা, শেয়ার বাজার কি আসলেই এমন একটা খেলা যেখানে একজনের লাভ মানি অন্য আরেকজনের ক্ষতি, নাকি এটা এমন একটা ক্ষেত্র যেখানে সবার জন্য সম্পদ তৈরির একটা বিশাল সুযোগ রয়েছে? দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু নতুনদের মনেই আসে না, অনেক অভিজ্ঞ বিনিয়োগকারীর মনেও কিন্তু একটা ভয় আর দ্বিধার জন্ম দেয়। প্রায়ই তো শোনা যায়, তাই না, যে শেয়ার বাজারে কেউ লাভ করলে সেই টাকাটা নিশ্চয়ই অন্য কারো পকেট থেকেই আসে। কিন্তু আসলেই কি ঘটনাটা এত সহজ? আজকের আয়োজনে আমরা এই ধারণার একেবারে গভীরে যাব। এই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার করে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা দেখব বাজারকে জুয়া ভাবাটা কতটা ঠিক। এরপর আমরা বাজারের একটা দ্বৈত চরিত্র উন্মোচন করব, জানব কিভাবে আসলে সত্যিকারের সম্পদ তৈরি হয়, কোন মানসিক ফাঁদগুলো আমাদের এড়িয়ে চলা উচিত, আর সবশেষে স্মার্ট বিনিয়োগের জন্য একটা কার্যকর রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরি করব। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে। এখানে আমরা শেয়ার বাজারকে যে অনেকেই একটা জুয়া বা একটা নির্দিষ্ট আকারের পিঠার ভাগাভাগি বলে মনে করেন, সেই ধারণাটাকেই একটু কাটাছেঁড়া করে দেখব। এই ধারণাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে জিরো সাম গেম জিনিসটা কি তা জানতে হবে। সোজা কথায়, এটা এমন একটা পরিস্থিতি যেখানে নতুন করে কোনো সম্পদ তৈরি হয় না, শুধু একজনের হাত থেকে অন্যজনের হাতে যায়। যেমন ধরুন, একটা তাস বা জুয়ার আসরে যে জেতে, তার জেতা টাকাটা কিন্তু সরাসরি হেরে যাওয়া ব্যক্তির কাছ থেকেই আসে। মোট টাকার পরিমাণ কিন্তু 1 পয়সাও বাড়ে না বা কমে না। এখন আমরা আমাদের আলোচনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এখানে আসল রহস্যটা পরিষ্কার হবে। দেখুন, শেয়ার বাজার আসলে একটা মাত্র খেলা নয়, এর মধ্যে দুটো একদম ভিন্ন চরিত্রের খেলা একই সাথে পাশাপাশি চলতে থাকে। এই স্লাইডটা বাজারের সেই দুটো ভিন্ন রূপকে একেবারে পাশাপাশি দেখাচ্ছে। একদিকে আছে স্বল্পমেয়াদী ট্রেডিং, এটা অনেকটাই ওই জিরো সাম গেমের মতো। এখানে ট্রেডারদের মূল ফোকাস থাকে সম্পদ পুনর্বণ্টনের দিকে, মানে তারা বাজারের ছোটখাটো অদক্ষতা বা দামের মুহূর্তের ওঠানামা থেকে খুব দ্রুত মুনাফা বের করে আনতে চায়। আর অন্যদিকে আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেটা হলো একটা পজিটিভ সাম খেলা। এখানে মূল লক্ষ্যটাই হলো সম্পদ তৈরি করা, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে সময়ের সাথে বাড়ে। সুতরাং মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? খুব সহজ করে বললে, স্বল্পমেয়াদী ট্রেডিং হলো একটা নির্দিষ্ট আকারের পিঠার ভাগ কে কতটুকু নিতে পারে তার একটা প্রতিযোগিতা। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে হলো সবাই মিলে ওই পিঠাটাকেই আরও বড় করার চেষ্টা করা, যাতে দিন শেষে সবার ভাগেই একটা বড় অংশ জোটে। আচ্ছা, চলুন তাহলে পরের অংশে যাই এবং দেখি যে এই পিঠাটা মানে বাজারের মোট সম্পদটা আসলে কিভাবে বড় হয়। অর্থাৎ শেয়ার বাজারে সময়ের সাথে সাথে কিভাবে সত্যিকারের অর্থনৈতিক মূল্য বা ভ্যালু তৈরি হয়, সেই প্রক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। এখানে মূলত 3টা প্রধান চালিকা শক্তি কাজ করে। প্রথমত, ব্যবসায়িক প্রবৃদ্ধি। যখন একটা কোম্পানি ভালো ব্যবসা করে, নতুন পণ্য বাজারে আনে বা তার উৎপাদন ক্ষমতা বাড়ায়, তখন সে কিন্তু প্রকৃত অর্থনৈতিক মূল্য তৈরি করছে। দ্বিতীয়ত, ডিভিডেন্ড। লাভজনক কোম্পানিগুলো তাদের মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদের সাথে ভাগ করে নেয়, যা বিনিয়োগকারীদের জন্য একটা সত্যিকারের আয়। আর তৃতীয়ত, অর্থনৈতিক সম্প্রসারণ। যখন দেশের জিডিপি বাড়ে, তখন স্বাভাবিকভাবেই বেশিরভাগ কোম্পানির আয় এবং মূল্যও বাড়তে থাকে। আর এই সংখ্যাটাই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। ঐতিহাসিকভাবে দেখলে আমেরিকার S&P 500-এর মধ্যে প্রতিষ্ঠিত বাজারগুলো মুদ্রাস্ফীতি বাদ দিয়েও বছরে গড়ে প্রায় 7% রিটার্ন দিয়েছে। যদিও আমাদের বাংলাদেশের বাজারের ডেটার প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে বাজারের সামগ্রিক মূল্যবৃদ্ধির যে মূলনীতি, সেটা কিন্তু একই। এটাই প্রমাণ করে যে বাজার শুধু একজনের টাকা আরেকজনকে দেয় না, বরং সময়ের সাথে সাথে সামগ্রিকভাবে সম্পদ বৃদ্ধি করে। এখন চলুন বিনিয়োগের একটা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি।
আর সেটা হলো আমাদের মনস্তত্ত্ব। অনেক সময় আমাদের কিছু মানসিক প্রবণতা বা বায়াস আমাদেরকে ভুল খেলাটা খেলতে বাধ্য করে। এর মধ্যে সবচেয়ে বড় একটা ফাঁদ হল জিরো সাম বায়াস। এটা আমাদের মস্তিষ্কের একটা শর্টকাট, যা সব কিছুকেই একটা হার জিতের লড়াই হিসেবে দেখতে চায়। এই মানসিকতার কারণেই কিন্তু আমরা অনেক সময় হার্ড মেন্টালিটি বা লোকসানের ভয়ে হুট করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং দীর্ঘমেয়াদী লাভের যে বিশাল সুযোগটা আছে সেটাকে চিনতেই পারি না। তবে হ্যাঁ, এটা সত্যি যে আর্থিক বাজারের কিছু অংশ ওয়াকেই খাঁটি জিরো সাম গেম, যেমন ডেরিভেটিভস ট্রেডিং মানে অপশন বা ফিউচার, আর ফরেক্স মার্কেটে স্বল্পমেয়াদী স্পেকুলেশন। এখানে কিন্তু আপনি কোনো কোম্পানির মালিকানা কিনছেন না, বরং কোনো কিছুর দামের ওঠানামার উপর একরকম বাজি ধরছেন। এখানে আপনার লাভ মানেই হল কন্ট্রাক্টের অন্য প্রান্তের কোনো ব্যক্তির লোকসান। তাই সাধারণ খুচরা বিনিয়োগকারীদের জন্য এগুলি কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টা হল এই জিরো সাম গেমগুলোতে যখন আপনি ব্রোকারেজ কমিশন, ট্যাক্স আর অন্যান্য খরচ যোগ করবেন, তখন এটা আসলে একটা নেগেটিভ সাম গেমে পরিণত হয়। এর মানে হল সব অংশগ্রহণকারীর মোট লোকসানের পরিমাণ তাদের মোট লাভের চেয়েও বেশি হয়ে যায়। বুঝতে পারছেন এখানে জেতার সম্ভাবনা কতটা কম। তাহলে এতক্ষণ আমরা যা কিছু জানলাম সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হওয়া যায়, চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেই ব্যবহারিক দিকগুলো নিয়ে একটা পরিষ্কার রূপরেখা তৈরি করে ফেলি। আর বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল বাজারের জন্য এই কথাটা কিন্তু দ্বিগুণ সত্যি। আমাদের বাজারে প্রায় দেখা যায় কোম্পানির মৌলিক বিষয়ে বা ফান্ডামেন্টালসের চেয়ে গুজব বা স্বল্পমেয়াদী অনুমান অনেক বেশি প্রভাব ফেলে। তাই এখানে দীর্ঘমেয়াদী এবং কোম্পানির মৌলিক বিষয়গুলোর উপর ভিত্তি করে বিনিয়োগ করাটা আরও অনেক বেশি জরুরি। একটা স্মার্ট পোর্টফোলিও তৈরির জন্য এই ৩ ধাপের দর্শনটা অনুসরণ করা যেতে পারে। আপনার বিনিয়োগের সিংহভাগ বা কোর অংশটা রাখুন এমন সব কোম্পানিতে যাদের ব্যবসায়িক ভিত্তি খুব মজবুত। এরপর খুব ছোট্ট একটা অংশ, যাকে বলে স্যাটেলাইট অংশ, আপনি যদি ঝুঁকি সম্পর্কে পুরোপুরি সচেতন থাকেন তবে স্বল্পমেয়াদী ট্রেডিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এটা কখনোই আপনার মূল ভিত্তি হওয়া উচিত নয়। আর সবশেষে আপনার বিনিয়োগকে বিভিন্ন খাতে ছড়িয়ে দিন, মানে ডাইভার্সিফাই করুন, যাতে আপনি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফলটা ঠিকভাবে পেতে পারেন। এই চার্টটা পুরো দর্শনটাকে খুব সুন্দরভাবে এক নজরে তুলে ধরেছে। দেখুন, আপনার পোর্টফোলিওর সবচেয়ে বড় অংশটা থাকা উচিত সম্পদ সৃষ্টির দিকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী ভালো কোম্পানিতে বিনিয়োগে। খুব সামান্য একটা অংশ আপনি সম্পদ পুনর্বণ্টন বা ট্রেডিংয়ের জন্য রাখতে পারেন, যদি আপনি এর ঝুঁকি বোঝেন। আর ঝুঁকির ভারসাম্য রক্ষার জন্য একটা মাঝারি অংশ নিরাপদ বিনিয়োগ, যেমন বন্ড বা ক্যাশে রাখা যেতে পারে। তাহলে চলুন আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নিই। প্রথমত, বাজার একটা নয়, দুটো ভিন্ন খেলা। স্বল্পমেয়াদী ট্রেডিং প্রায় জিরো সাম, কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ হল পজিটিভ সাম। দ্বিতীয়ত, প্রকৃত সম্পদ তৈরি হয় ব্যবসা এবং অর্থনীতির প্রবৃদ্ধি থেকে, একজনের পকেট থেকে আরেকজনের পকেটে গিয়ে নয়। তৃতীয়ত, বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় ওই জিরো সাম মানসিকতার ফাঁদ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সবশেষে, নিজের পোর্টফোলিওকে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির লক্ষ্যে সাজানোই একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর আসল কাজ। সব আলোচনার শেষে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা মনে গেঁথে নেওয়া দরকার। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, তাই সবসময় জেনে এবং বুঝে বিনিয়োগ করুন। কারো কথায় বা কোনো গুজবে কান দিয়ে নিজের কষ্টার্জিত অর্থকে কখনোই ঝুঁকির মুখে ফেলবেন না। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটা নয় যে আপনি কিভাবে অন্যকে হারিয়ে বাজারে জিতবেন। আসল প্রশ্ন হল, আপনি কি অর্থনীতির প্রবৃদ্ধির সাথে সাথে নিজের সম্পদ বাড়ানোর যে সঠিক খেলাটি আছে সেই খেলাটিতে অংশ নিচ্ছেন? একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি আসলে কোন খেলাটি খেলছেন।